আজ আপনাদের কাছে একটা ঘটনা নিয়ে এসেছি, একটি গল্প, তার সাথে কিছু সত্যও মিশে আছে। লকার থেকে গয়নাগুলো এনে মেরে গেল নিধি। নেকলেসটা নকল, এক নকশার, পাতি ইমিটেশনের। তদন্তের ভার পেল এসিপি তিথি সেন। আজকালকার দিনে এমন ঘটনা তো আকছাড় ঘটছে, প্রতারকে ভরে গিয়েছে সমস্ত দেশটা। যাই হোক, আজ দুপুরে নিধির বাড়িতে হাজির এসিপি তিথি সেন ও তার সহকর্মী রুদ্র হাজরা। বালিগঞ্জের এক অভিজাত পাড়ায় নিধির শ্বশুরবাড়ি। ব্যবসায়ী অলোকলোচন রায়ের দুই ছেলে, পলাশ ও মুকুল। বড় ছেলে পলাশের স্ত্রী নিধি। অলোকলোচন রায়ের স্ত্রী মীরা দেবী আজ 1 বছর হলো প্রয়াত হয়েছেন। রায়বাড়ির প্রথা অনুযায়ী বড় ছেলের বিয়ের সময় মীরা দেবী তার বড় পুত্রকে নিজের গয়নার 1/3 দিয়ে দেন। সামনের সপ্তাহেই ছোট ছেলে মুকুলের বিয়ে। প্রথামাফিক 1/3 গয়না দেওয়ার দায়িত্ব এখন নিধির ওপর বর্তায়। সেই সূত্রেই বড় পুত্রবধূ নিধি লকার থেকে গয়না এনেছিল। তারপরেই এই চাঞ্চল্যকর কাণ্ড। ছোট দোতলা বাড়ি, ছিমছাম সাজানো গোছানো। বাড়ির গেট দিয়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করল তিথি সেন ও রুদ্র। বৈঠকখানায় সবাই উপস্থিত। অলোকলোচনবাবু, পলাশ, মুকুল, নিধি ও বাড়ির চাকর রামু। তিথি সেন ঘরের চারদিক একবার ঘুরে দেখল। চারদিকে আভিজাত্যের ছাপ, দেয়ালে দামি পেন্টিং ঝুলছে। অলোকলোচনবাবু বললেন, দেখুন, সামনেই ছোট ছেলের বিয়ে, বাইরে যাতে পাঁচকান না হয় সেদিকটা একটু যত্নবান হয়ে আপনারা তদন্ত করুন। এরপর তিথি সেন ও রুদ্র সমস্ত ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বাড়ির প্রত্যেক সদস্যকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করল। নিধির সন্দেহ চাকর রামুর ওপর। ব্যাংক থেকে ফেরার পর নিধি সমস্ত গয়না আলমারিতে তুলে রেখেছিল। অসাবধানতাবশত চাবি দিতে খেয়াল করেনি। সে নিচের ঘরে শ্বশুরমশাইয়ের খাবার বেড়ে দিতে গিয়েছিল। তখন চাকর রামু ঘরে ঝাড়পোছ করছিল। তাই নিধির পুরো সন্দেহের তীর চাকর রামুর ওপর। এরপর লকার সংক্রান্ত সমস্ত কাগজপত্র খুঁটিয়ে নিরীক্ষণ করল তিথি সেন। সব ঘরও খুঁটিয়ে পর্যবেক্ষণ করল তিথি ও রুদ্র। কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। বাইরে বেরিয়ে তিথি বলে, এবার কি করি, কিভাবে এগোবো? তিথিকে অবাক করে দিয়ে পকেট থেকে একটা জিনিস বের করল রুদ্র। মুঠো খুলে তিথির সামনে ধরল সে। হাতের মুঠোয় চকচকে একটা সোনার দুল। তলা থেকে এটা কুড়িয়ে পেলাম, বলল রুদ্র। ওয়াও, গ্রেট! লাফিয়ে উঠল তিথি, আনন্দে চিৎকার করে বলল, জিনিয়াসের অ্যাসিস্ট্যান্ট জিনিয়াস! এর পরের 2 দিন ব্যস্ততায় কেটে গেল। ব্যাংকের ম্যানেজার সিসিটিভি ফুটেজ দেখলো। তদন্তের স্বার্থে গড়িয়াহাটে চক্কর দিতে হলো। এইভাবে 2 দিন ধরে ঘটনা টানাপোড়েনে পিষ্ট হতে হতে তদন্ত এগিয়ে নিয়ে চলল তিথি সেন। শুক্রবারের রাত রায়বাড়ির বৈঠকখানায় সবাই উপস্থিত। তিথি সবার দিকে তাকিয়ে বলল, রহস্য উদ্ঘাটন খুব সহজেই হলো। প্রতারক আপনাদের মধ্যেই। বৈঠকখানার মধ্যে দাঁড়িয়ে তিথি নিধিকে তার কাছে ডাকল। নিধির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। অত লোভ ভালো নয় নিধি, বলল তিথি। কি? উত্তেজনায় দাঁড়িয়ে পড়ল পলাশ। রুদ্র দাঁড়িয়ে উঠে বলল, আমি বলছি।
আমাদের সন্দেহের তালিকা থেকে কেউ বাইরে ছিল না। তিথি ম্যাডামের কথা মতো আমি ছদ্মবেশে প্রত্যেককে ফলো করি, কিন্তু নিধির বারংবার গড়িয়াহাটে তার বাপের বাড়ি যাওয়া ও ত্রিধারা পার্কের পাশের গয়নার দোকানে ঘন ঘন যাতায়াত আমার খুব সন্দেহজনক ঠেকেছিল। তারপর নিধির ঘরের আলমারির তলা থেকে কুড়িয়ে পাওয়া সোনার দুল সন্দেহের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছিল। সমস্ত ঘটনা পর্যালোচনা করে ছকে ছকে হিসেব বসিয়ে কষতেই অঙ্ক পুরো মিলে গেল। নিজের গয়না মুকুলের বউকে দেওয়ার ভয় তাকে এই কাজ করতে বাধ্য করল। ছি বৌমা, ছি, তুমি শেষমেশ এই জঘন্য কাজটা করলে, চেঁচিয়ে উঠলেন অলোকরঞ্জন রায়। প্লিজ, আমরা চলে যাওয়ার পর আপনারা শুরু করুন আপনাদের ফ্যামিলি ম্যাটার। এই বলে ঘর থেকে বেরিয়ে এলো এসিপি তিথি সেন ও তার সহকারী কনস্টেবল রুদ্র হাজরা। এই গল্পটির লেখক একজন সরকারি কর্মী, আর লেখকের নাম সংলাপ সর্দার। গল্পটির নাম লোভ।